সীমান্তরেখা লেখিকা ঝিলিক মল্লিক পর্ব ৪২। মেজবা বোধহয় আকশাকে আর সত্যি সত্যি খেয়ে ফেলতো, কিন্তু এর মধ্যে বাধা বিপত্তি দেওয়ার জন্য দরজার ওপারে হাজির হলো মিহি। ও বাইরে থেকে ডাকছে, ভাইয়া, ও ভাইয়া, একটু দরজাটা খোলো, ইমার্জেন্সি। মেজবা ভাবলো কি না কি হয়েছে। ও তড়িৎ আকশাকে কোল থেকে নামিয়ে উঠে গিয়ে দরজা খুললো। দেখলো মিহি হাসি হাসি মুখ করে দরজার সামনে দাঁড়িয়ে আছে, ওর হাতে একটা তরকারির বোল। মেজবা ভ্রুকুচকে প্রশ্ন করলো, কি হয়েছে? এই যে এটা নাও। মেজবার দিকে তরকারির বোল এগিয়ে দিল মিহি। মেজবা বোলটা হাতে না নিয়ে আগে জিজ্ঞাসা করলো, এটা কি? গরুর কলিজা ভুনা মামি দিয়ে পাঠালো, রাতে রান্না করেছে এটা। বলল ভাবি নাকি খায়নি, এজন্য ভাবির জন্য পুরোটা পাঠিয়ে দিল। ভাবি নাকি গরুর কলিজা ভুনা অনেক পছন্দ করে। তোর ভাবি গরুর কলিজা না আমার কলিজা খেতে বেশি পছন্দ করে। মিহি কথাটা ঠিকমতো শুনতে পায়নি। কিছু বললে ভাইয়া? না, তুই ঘুমাতে যা এখন। আর শোন। মিহি যাওয়ার জন্য পা বাড়াতে গিয়ে দাঁড়িয়ে পড়ল। মেজবা বলল, তোর ভাবির জন্য এই খাবারগুলো আনাপ। ও আর এসব কোনো খাবার খাবে না, অন্য খাবার খাবে। আর কোনো কিছু নিয়ে আসার প্রয়োজন নেই, আমাদের কোনো প্রয়োজন হলে নিয়ে নিব। যা ঘুমা। মিহি চলে গেল। আকশা পানি খাচ্ছিল। মিহিকে মেজবা যখন বলেছে ও অন্য খাবার খাবে, তখনই কথাটা শুনে আকশা বিষম খেয়েছে। অন্য খাবার বলতে যে মেজবা কি মিন করেছে সেটাও ভালোভাবে বুঝেছে। মেজবা এসে কলিজা ভুনার বোলটা রাখলো বেড সাইড টেবিলে। এমন অবস্থায় খুব বেশি খাওয়া যাবে না, এই জন্য আকশার প্লেটে বাকি খাবারের পাশে 1 চামচের মতো কলিজা ভুনা উঠিয়ে দিল মেজবা। এরপর আকশাকে নিজের দিকে ঘুরিয়ে বসালো। বড় একটা লোকমা করে করে আকশাকে খাইয়ে দিতে লাগলো। আর আকশাও বাধ্য মেয়ের মতো চুপচাপ খাবার খেলো। মেজবা আকশাকে খাওয়াতে ব্যস্ত। এর মধ্যে আকশা হঠাৎ বলল, আমি বাপের বাড়ি যেতে চাই। বাপের বাড়ি যেতে চাও মানে? মেজবা হাত থামিয়ে করু চোখে তাকায় ওর দিকে। আকশা স্বাভাবিক জবাব দেয়, সারাদিন বাসায় থাকছি, ভালো লাগছে না আর ঘরবন্দি থাকতে। ঈদের মধ্যে কিছুদিন বাবার বাসায় যেয়ে বেরিয়ে আসতে চাচ্ছি। আচ্ছা যেও, পারমিশন নেওয়ার মতো কোনো বিষয় না। আমি চট্টগ্রামে ফিরি, তারপর না হয় যেও। আপনি চট্টগ্রামে ফিরবেন এখনো 1 সপ্তাহ পরে, অর্থাৎ ঈদের আরও 3 দিন পরে। অথচ আমি ঈদের দ্বিতীয় দিন বাসায় যেতে চাচ্ছিলাম। 2 দিন লেট করে যাও। আমি সবসময় এখানে থাকি না, এতদিন পর ফিরেছি। আবার কবে আসবো আই ডোন্ট নো। তাহলে তুমি কিভাবে এখন আমি থাকাকালীন বাবার বাসায় চলে যাও? আমি এত কিছু জানি না। বাসায় যেতে চাই আমি, মন টিকছে না আর। তাছাড়াও আপনার শ্বশুরবাড়িতে তো আপনাকে ঈদের দ্বিতীয় অথবা তৃতীয় দিন প্রতিবারের মতো ইনভাইট করবে। যদিও আগের ঈদে আপনার যাওয়া সম্ভব হয়নি, এবার তো আসেন। আমি আগে আগে বাসায় চলে যাব। আপনি না হয় আমন্ত্রণ দিনে আসলেন, এসে আমার সাথে কিছু সময় কাটালেন। রিয়েলি আকশা, তোমার সাথে সময় কাটানো আর তোমাকে কাছে রাখা সেম বিষয় না তো, তাই না? হ্যাঁ, তুমি বাবার বাসায় যেতে পারবে, এটা নিয়ে আমার কোনো নিষেধাজ্ঞা নেই। কিন্তু আমি এখানে থাকাকালীনই কেন? আর তোমার বাসায় যেয়ে আমি জাস্ট দুপুরে আর রাতে খেয়ে ফিরে আসব। আর রাতগুলো? আকশা ঠোঁট কামড়ে তাকায় মেজবার দিকে। লোকটা কি বোঝাতে চাইছে সেটাও ভালো করেই বুঝেছে। বুঝতে পেরেও শয়তান চাপলো যেন ওর ঘাড়ে। নিরীহের ন্যায় মুখ করে বলল, থাকলেন না হয় আমায় ছাড়া 2 রাত। এ আর এমন কি? এমনিতেও তো আমাকে ছাড়া কত রাতই কাটান। আর আপনাকে তো আপনার শাশুড়ি ও শালা কত রিকোয়েস্ট করে ওই বাসায় রাতটা অন্তত থাকতে, কিন্তু আপনি থাকেন না। আপনার নাকি আবার এদিকে কত কাজ। ঠিক আছে, কাটালেন না শ্বশুর বাড়িতে রাত, আমাকে ছাড়া এখানে একা ঘুমাবেন? আকশা কথাগুলো বেশ মজার সহিত বলে ঠোঁট চেপে হাসি আটকে আকশার দিকে তাকালো। এতক্ষণ নিতান্তই ভদ্রবেশে বসে থাকা লোকটাকে এখন উচ্ছৃঙ্খল মনে হলো ওর। চোয়াল শক্ত করে চেয়ে আছে আকশার দিকে, হাত মুষ্টিবদ্ধ দেখে আকশা অসহায়ের ন্যায় প্রশ্ন করে, মারার ইরাদা আছে নাকি? নেই, তবে তোমার ঘাড়ে থাকা খারাপ জিনটার কথা আসলে আছে। আমার ঘাড়ে খারাপ জিন আছে? আমার ঘাড়ে? মেজবাকে রাগাতে যেয়ে আকশা নিজেই রেগে গেল। হাঁটু ঠেকিয়ে উঠে এগিয়ে গেল মেজবার দিকে। ওর চুল টেনে ছেঁড়ার চেষ্টা করতে করতে চেঁচামেচি করে বলতে লাগলো, বলুন আমার ঘাড়ে খারাপ জিন আছে কি না, সাহস থাকলে বলুন। মেজবা নিজেকে সারানোর চেষ্টা করতে ব্যস্ত হলো। চাপা স্বরে বলল, নিজেই দেখো তোমার ঘাড়ে খারাপ জিন আছে কি না। দেখেছো, জিনটাকে মারবো বলেছি বলেই সে চেতে গেছে। মারামারির এক পর্যায়ে আকশাকে টেনে নিজের শরীরের নিচে শুয়ে দিল মেজবা। 2 হাত চেপে ধরে ওকে আটকালো। আকশা মেজবার শরীরের নিচে যে সমানে ফুঁসতে লাগলো। ওকে রাগে ফুঁসতে দেখে মেজবা মুখ এগিয়ে পোড় খাওয়া ঠোঁট জোড়া ওর গলায় চেপে ধরল।
আকশা মশরামশরি করা শুরু করলো। মেজবার পিঠে কিল ঘুষি বসিয়ে দিয়ে বলল, ছাড়ুন আমাকে, না ছাড়লে কিন্তু চেঁচামেচি করে সবাইকে ডেকে এনে আপনার মান সম্মান খেয়ে দেব। মেজবা তৎক্ষণাৎ মুখ উঁচিয়ে ওর দিকে তাকিয়ে ধিক্কার জানিয়ে বলল, সি, খেয়ে দেব? এসব কেমন ভাষা? কার কাছ থেকে শিখেছো এসব? আমি কিছুদিন নেই তাতেই এমন অবনতি? আকশা মুখ ভেঙচি দিল। বলো, কে শিখিয়েছে এসব? অসভ্যতামি শিখেছো কার কাছ থেকে? নিজে বললে কিছু না, আমি বললেই যত দোষ। মেজবার প্রশ্নে সোজা সাপটা জবাব না দিয়ে আকশা অন্যদিকে মুখ ঘুরিয়ে রেখে আরও একটা মুখ ভেঙচি কেটে বিড়বিড় করে কথাটা বলতেই মুহূর্তের মধ্যে মেজবা ওর গাল দুই হাতে চেপে ধরে ঠোঁটে ঠোঁট মিশিয়ে নিল। ঠোঁট কামড়ে ধরে বলল, ধরো, আমি মাঝ রাস্তায় দাঁড়িয়ে গায়ের শার্ট খুলে ফেললাম, তুমি কি সেটা পারবে? আকশার জবাব দেওয়ার উপায় নেই, ওর ওষ্ঠদায় মেজবার দখলে। তবেও যেভাবে বড় বড় চোখ করে তাকালো তাতে বোঝা যাচ্ছে এই কথাটা শুনেই ও লজ্জায় সিটিয়ে গেছে। এহেন কাজ ওর পক্ষে করা একেবারে অসম্ভব। মেজবাও ঠোঁট ছেড়ে দিয়ে বলল, পারবে না কারণ আমি পুরুষ আর তুমি নারী। আমাদের অনেক কাজ তোমরা চাইলেও করতে পারো না। নারী পুরুষ সবার কাজের ধরন এক এক রকম। আমি তোমাকে খেয়ে ফেলতে চাইলে তুমি আমাকে খেয়ে দিবে? এটা কেমন কথা? বেয়াদব মেয়ে, ভালো হও। মেজবা উঠে বেডসাইড টেবিল হতে ব্যঞ্জনের প্যাকেটটা নিয়ে বেলকনির দিকে পা বাড়াচ্ছিল, উদ্দেশ্য সিগারেট আত্মসাৎ করা। মেজবা থেমে গেল হঠাৎ, পেছন ফিরে আঙুল তুলে আকশাকে উদ্দেশ্য করে বলল, আর আমি থাকাকালীন এই বাপের বাড়ি যাওয়ার ভূত মাথা থেকে ঝেড়ে ফেলো। না হলে? না হলে কি? ফলাফল খুব খারাপ হবে। কি, বাচ্চা হবে? মজা করে প্রশ্নটা করে আকশা হো হো করে হাসিতে ফেটে পড়ল। মেজবা রীতিমতো ত্যক্ত বিরক্ত অতিষ্ঠ হয়ে ঘর ছেড়ে বেলকনিতে চলে গেল। আকশার শ্বশুরবাড়ির সামনের রাস্তায় ওপারে 2-3 বাড়ি পরে প্রতিবেশী মোল্লাবাড়ির একটি মেয়ে আছে। ওর নাম শিরিন। শিরিন আজ সকালে এসেছে এ বাড়িতে। ও বাড়ির সবাই প্রায়ই এ বাড়িতে নানান কাজে বা দাওয়াত অনুষ্ঠানে আসলেও শিরিন কখনো আসে না। এখনো পর্যন্ত খুব একটা তো দেখেনি আকশা। শিরিনকে দেখে মিহি আজ আকশার কানে কানে বলছে, জানো ভাবি, এই শিরিনটা না হেব্বি চালাক আর অ্যাডভান্স টাইপের মেয়ে। আমাদের মেজবো ভাইয়াকে পছন্দ করত। ঘটক জমাদার তো বছর কয়েক আগে একবার ভাইয়ের জন্য শিরিনের সম্বন্ধও নিয়ে এসেছিল, কিন্তু প্রতিবেশী বলে আর নানান দিক চিন্তা ভাবনা করে মামা নাকচ করে দিয়েছিল সে সময়। তাছাড়া ভাইয়াও তখন বিয়ে করতে চায়নি। আমি বুঝি না, দুনিয়াতে এত মেয়ে থাকতে জমাদার কাকু শিরিনের সম্বন্ধই কেন নিয়ে আসছিল ভাইয়ার জন্য? কাহিনী তো কিছু একটা ছিল। মিহির কথাগুলো শোনার পর থেকে আকশা শিরিনকে বাঁকা চোখে দেখছে। মেজবাকে পছন্দ করত। ওর নাম ঘটক মেজবার জন্য বলেছিল। সচরাচর এই বাসায় আসে না, আবার যতবার মেজবা বাসায় ফেরে তখনই শিরিনকে দেখা যায়। আকশার ষষ্ঠ ইন্দ্রিয় নাড়া দিল। বাসার সামনের খোলা বারান্দায় বসা সবাই কাজবাজ করছে, ঈদের প্রস্তুতি চলছে, একই সাথে গল্পগুজবও। শিরিনের মা চাচি আকশার শাশুড়ি চাচি শাশুড়িদের সাথে গল্প করতে ব্যস্ত। শিরিন এতক্ষণ এক কোণে বসেছিল একটা টুলে। আকশার কোনো কাজ নেই, কেউ করতে দিচ্ছে না ওকে। সেও বিপরীত প্রান্তে একটা টুলে বসে আমসত্ত্ব খাচ্ছে। এই সময়ে মেজবাকে দেখা গেল গোয়ালঘর থেকে বের হয়ে আসতে। গরুর দেখভাল করার ছেলেগুলো নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে না। গরুকে ঠিকমতো খাবারটাও খাওয়াতে পারছে না, তাই মেজবা গিয়েছিল গরুর খাবার প্রস্তুত করতে। সেটা করে ফিরেছে। হাত পা নোংরা ওর। উঠোনের শেষ মাথায় একটা চাপকল, ফ্রেশ হতে হবে মেজবার। আকশাকে দেখেও ডাকলো না ও। অসুস্থ অবস্থায় ওকে দিয়ে কখনোই চাপকল থেকে পানি নিবে না মেজবা। মিহিরিমু বিছানায় মাদুরে বসে লুডো খেলছিল ফোনে। মেজবা এগিয়ে এসে বলল, মিহি আয় তো, কল চাপ দিয়ে একটু হাত পা ধুবো। মিহি ওঠার আগে ওর থেকে হাত তিনেক দূরে বসে শিরিন দ্রুত উঠে এগিয়ে এসে বলল, ভাইয়া চলুন, আমি করে দিচ্ছি কাজটা, আপনি হাত মুখ ধুয়ে নেবেন। মেজবা ভদ্রতা সূচক হেসে শিরিনের সাথে গেল। আকশা দূর থেকে বসে দেখছে শিরিন কলের হাতল চাপছে আর মেজবা কল থেকে পড়া পানিতে হাত মুখ ধুচ্ছে। আকশার হাতের মুঠোয় থাকা আমসত্ত্ব গুটি দুমড়ে মুচড়ে গেল।